সংবিধানকে অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দেখছে বিএনপি। আলোচনায় না থাকা ইস্যু চাপিয়ে দেওয়ার পক্ষে নয় এনসিপি, মাঠের কর্মসূচির বিপক্ষে বাম জোট। ছুটির দিনে রাকসু নির্বাচনের জমজমাট প্রচার, জুমার নামাজের পর প্রার্থীদের জনসংযোগ, আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা। 18 বছর সাজা ভোগের পর জেল থেকে বেরিয়ে আবারও জড়ান অপরাধে। সীমান্ত দিয়ে অস্ত্র এনে বিক্রি, বইয়ের ছাত্রী সনি হত্যায় জেলখাটা আসামি টগর ফের গ্রেফতার। উজানের ঢলে রংপুরের দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন, নদীগর্ভে বিলীন 30 মিটার অংশ। শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার। এবং বেগুনের দামে আগুনে হাত পুড়ছে ক্রেতার, কেজি 200 টাকা ছুঁই ছুঁই, কাঁচামরিচের ঝালে দিশেহারা ভোক্তা। কমতির দিকে মুরগি, স্থিতিশীল মাছের দর। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। সংলাপের মধ্যে ইসলামী দলগুলোর আন্দোলন নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। এসব কর্মসূচিকে ইতিবাচক হিসেবে নিচ্ছে না বিএনপি। দলটি বলছে মাঠের বক্তব্যের জবাব গণতান্ত্রিকভাবে মাঠেই দেওয়া হবে। অন্যদিকে এনসিপি বলছে ঐকমত্য কমিশনের এজেন্ডায় না থাকা কোনো বিষয় রাজপথের কর্মসূচিতে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আর নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন ইস্যু বা কর্মসূচির সামনে না আনার আহ্বান বাম নেতাদের। ফারুক ভাইয়ের অপেনের রিপোর্ট। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক আলোচনার মধ্যেই রাজপথের কর্মসূচিতে জামায়াত, ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল প্রায় অভিন্ন দাবিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বৃহস্পতিবার থেকে মাঠে নামে দলগুলো। সংসদের 2 কক্ষে পিআর পদ্ধতিতে ভোট, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, জাতীয় পার্টি 14 দলের কার্যক্রম নিষিদ্ধের মতো ইস্যুতে তোলা হয় জোরালো আওয়াজ। আলোচনার মধ্যেই রাজপথের এই কর্মসূচি নিয়ে নানা প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। এটিকে অহেতুক চাপ সৃষ্টির চেষ্টা হিসেবে দেখছে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তবে মাঠের বক্তব্যের জবাব মাঠেই দিতে চায় দলটি। ঐকমত্য কমিশনের আলোচনার সূচিতে না থাকলে সেই বিষয়ে ঐকমত্য কমিশনের আওতাভুক্ত কোনো বিষয়ে আমি কথা বলতে পারি, কিন্তু এই বিষয়ে কথা বলতে পারি না। তবে রাজনৈতিক বক্তব্য হিসেবে কোনো দল মাঠে যদি সেই দাবি উত্থাপন করে, আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার বিপক্ষে আমাদের যা বক্তব্য আছে সেটা আমরা রাজনৈতিক মাঠে ময়দানে দেব। আর এনসিপি বলছে সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি ছিল না ঐকমত্য কমিশনের এজেন্ডায়। আলোচনায় না থাকা বিষয় রাজপথে কর্মসূচি দিয়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। পুরো সংসদ নির্বাচনটাই পিআরের ভিত্তিতে হোক, আমরা এটার সাথেও একমত না, কারণ এটা এই মুহূর্তে বাংলাদেশের বাস্তবতা নাই এবং জনগণেরও এটা প্রস্তুতি নাই। ফলে হুট করে এটা চাপিয়ে দেওয়াটা ঠিক হবে না। এদিকে বাম গণতান্ত্রিক জোটের সতর্কবার্তা, নতুন নতুন ইস্যু বা কর্মসূচি নির্বাচনকে ফেলতে পারে শঙ্কায়। এই আলোচনা রাজপথে থাকতে পারে, টেবিলে থাকতে পারে, আগামীতে ম্যান্ডেট চাওয়ার জন্য থাকতে পারে, কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যে যাতে এই ইস্যু ব্যবহৃত না হয় এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নতুন নতুন প্রশ্ন হাজির করে যদি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয় বা কালক্ষেপণ করা হয়, সেটা হবে আমাদের জন্য সংকট। বিশ্লেষকরা মনে করেন ধর্মভিত্তিক দলগুলোর মাঠের এই কর্মসূচি নিজেদের রাজনৈতিক শক্তির জানান দেওয়ার কৌশল। তাদের দিক থেকে কৌশলটা হলো যে তারা হয়তো টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ মনে করছে এই মুহূর্তে, যে একটা তাদের শক্তির যে একটা জাগরণ ঘটছে সব জায়গায়, আমরা যে একটা শক্তি বা আমাদেরকে হিসাবের মধ্যে ধরাটা যে খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা তারা প্রমাণ করতে চাইতেছে। বিভিন্ন ইস্যুতে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেদিকে নজর পর্যবেক্ষকদের। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সংবিধান যে এখনো কার্যকর তা অস্বীকার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। পিআর পদ্ধতি নিয়ে আগে আলোচনা না থাকলেও এখন কিছু দল ফ্যাসিস্টের মতো মতামত দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প দেখছেন না দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পিআর, জুলাই সনদের আইনি ভিত্তি সহ নানা বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠে বিরাজ করছে উত্তাপ। এবং
এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বললেন, জনগণ না চাইলেও তাদের উপর মত চাপিয়ে দেওয়ার মাধ্যমে স্বৈরাচার ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। শুক্রবার সকালে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। অভিযোগ করেন, সংবিধান এখনও কার্যকর থাকা সত্ত্বেও তা অস্বীকার করে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। কোনো অবস্থাতেই জনগণের বিপক্ষে যাওয়া যাবে না। যারা যারা এগুলো বলতেছেন তারা আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দেন। কেন জোর করে, কেন প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে, কেন এক্সট্রা কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে এই সমস্ত জিনিস? কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন? উদ্দেশ্যটা কি? দেশের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা? কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে নির্বাচনের বিকল্প দেখছেন না বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতীকী যুব সমাবেশে তিনি অভিযোগ করেন, ভারতে বসে পতিত আওয়ামী লীগ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সুষ্ঠু আছে, যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দেওয়া, মানে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার অধিকার ফিরিয়ে দেওয়া, এটা সম্ভব হবে। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে জনগণ যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। তিনি আগামী দিনের আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। শুক্রবারেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়েন প্রার্থীরা। এরপর সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। এর আগে সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন চত্বর, পরিবহন মার্কেট ও আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের লিফলেট বিতরণ ও ভোট চান প্রার্থীরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে বন্ধের পর আবারও 10 শর্তে পোষ্য কোটা বহাল করায় আন্দোলনমুখী শিক্ষার্থী ও প্রার্থীরা বলছেন, রাষ্ট্র নির্বাচনের আগে প্রশাসন পোষ্য কোটা ফিরিয়ে এনে নির্বাচন বানচালের চেষ্টা করছে। মসজিদটি রয়েছে, সেই মসজিদের সামনে সমস্ত প্রার্থীরা তারা সেখানে প্রচারণা করেছে। আমরা যেটি দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে হালকা একটু বৃষ্টি হলেই হচ্ছে আর রাস্তা দিয়ে হাঁটা যায় না। তো এই যে যারা রাষ্ট্রপতি নির্বাচিত হবে তাদের কাছে প্রথম দাবি থাকবে যে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একটু সংস্কার করা। শিক্ষার্থীদের জন্য যারা কাজ করতে যায়, আমরা আসলে সেই রকম প্রার্থী নির্বাচন করতে যাচ্ছি। সংখ্যার জায়গা যে পোষ্য কোটার মাধ্যমে যারা ভর্তি হচ্ছে তাদের যদি আবার ভোটার তালিকা আনার চিন্তা করা হয়, প্রার্থিতা দেওয়ার চিন্তা করা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা এই রাকসুর যে 25 তারিখে হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু ডিলেও হতে পারে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মওদুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং একই সাথে হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং অন্যদিকে পোষ্য কোটা ফিরিয়ে আনার যে আন্দোলন সেটিও সমান তালে চলছে। সব মিলিয়ে একদিকে নির্বাচনী প্রচারণা, অন্যদিকে আন্দোলন, সব মিলিয়ে উত্তাল ক্যাম্পাস এবং উৎসবমুখর পরিবেশ। আমি কিছুক্ষণ আগে যেটি দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রধান যে মসজিদটি রয়েছে সেই মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালিয়েছে প্রার্থীরা। এবং আমরা সেখানে দেখেছি যারা প্রার্থী ছিলেন তারা নামাজ আদায় শেষে তাদের যে লিফলেট সেটি বিতরণ করেছেন এবং তাদের যে ইশতেহার সেটি মানুষের হাতে তুলে দিয়েছেন। আগামী দিনে তারা কি করতে চান, নির্বাচনে জয়যুক্ত হলে সেটি তারা বলেছেন, এবং সেখানে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এই নির্বাচনে প্রায় 900-র মতো প্রার্থী এবং সেখানে 11টি প্যানেল রয়েছে। সমস্ত প্রার্থীরা সেখানে ছিলেন এবং যারা মুসল্লি নামাজ পড়তে এসেছিলেন, যারা ভোটার ছিলেন তাদের সাথে কথা বলেছিলেন এবং প্রার্থীরা একে অপরের সাথে কুলাকুলি করেছেন, তারা খোশ গল্প করেছেন। সব মিলিয়ে নির্বাচনী যে আমেজ সেটি পরিপূর্ণ ফুটে উঠেছিল। এবং ঠিক তার কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেছেন। সেই মিছিলে তারা যেটি বলছেন যে রাষ্ট্র নির্বাচনের 5 দিন আগে এই যে পোষ্য কোটা ফিরিয়ে আনা হয়েছে সেটি আসলে অন্যায্য, এবং তারা বলছেন যে প্রশাসনের এই সিদ্ধান্তকে তারা হঠকারী বলছেন, এবং তারা তার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভ মিছিলটি শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সামনে শেষ হয়, এবং আন্দোলনকারীরা বলছেন যে সন্ধ্যার পর তারা আবারও বিক্ষোভ করবেন। এদিকে আমি এখন রয়েছি পরিবহন মার্কেটে।
যেসব প্রার্থীরা রয়েছেন তারা এখানে যারা পড়ালেখা করছেন বা আড্ডা দিচ্ছেন সেখানে তাদের যে ভোট প্রার্থনা সেটি করছেন এবং আমরা দেখতে পাচ্ছি পরিবহন মার্কেটে নিজস্ব ঘরনায় গোল হয়ে প্রার্থীরা ভোট চাচ্ছেন এবং একই সাথে হল সংসদের নির্বাচন এবং বিশেষ করে আজকে যেহেতু ছুটির দিন সেখানে কিন্তু প্রত্যেকটি হলে হলে প্রার্থীরা গিয়েছেন এবং ছুটির দিন হওয়ায় যেহেতু শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন তারা সেখানে ভোট চাচ্ছেন। সব মিলিয়ে ক্যাম্পাস জুড়ে ভোটের যে উৎসব সেই উৎসব কিন্তু দিন দিন উৎসব মুখর হয়ে উঠছে এবং অন্যদিকে যে আন্দোলন সেটিও চলছে এবং নির্বাচন কমিশন যেটি বলছে যে তারা একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন শেষ করতে চান। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছেন যে কোটার বিষয়ে এখন তারা আর কোনো আলোচনা করতে চান না। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। রাষ্ট্র নির্বাচনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মওদুদ রানা। হত্যা মামলায় দীর্ঘদিন সাজা ভোগের পর জেল থেকে বেরিয়ে আবারও জড়িয়ে পড়েন অপরাধে। সীমান্ত দিয়ে অস্ত্র এনে সরবরাহ করতেন টার্গেট ক্রেতার কাছে। রাজধানীর রাহিমপুর থেকে বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি টগরকে গ্রেফতারের পর র্যাব জানায় অবৈধ অস্ত্রের চালান কিভাবে দেশে প্রবেশ করতে এবং এর সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে বাহিনী। 2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষ শুরু হয়। ক্লাস শেষে বাড়ি ফেরার সময় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাবেকুন নাহার সনি। এই হত্যা মামলায় 2002 সালেই গ্রেফতার হন মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবারও জড়িয়ে পড়েন নানা অপকর্মে। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুরে অভিযান চালিয়ে টগরকে গ্রেফতার করে র্যাব। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব জানায় সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র এনে টার্গেট কাস্টমারের কাছে সরবরাহ করতেন টগর। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। অবৈধ অস্ত্রের চালান কিভাবে দেশে প্রবেশ করত এবং এর সঙ্গে কে কে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান র্যাব কর্মকর্তা। তার দেওয়া তথ্য অনুযায়ী আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং আমরা অস্ত্র উদ্ধারে যে কাজগুলো আমরা পূর্বেও করেছিলাম এই ধারাবাহিকতা আমরা বজায় রাখার চেষ্টা করব। টগরের বিরুদ্ধে মুগদা থানায় একটি মাদক মামলাও রয়েছে। যিনি অপরাধী তিনি অপরাধী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে গাড়ি থামিয়ে ডাকাতির সময় মারধরে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 4 জন। বৃহস্পতিবার চকুরিয়ার মালুমঘাট এলাকায় রশির ফাঁদ দিয়ে দুটি মোটরসাইকেলের গতিরোধ করে ডাকাতেরা। এ সময় মোটরসাইকেলে থাকা 5 আরোহীকে মারধর করে তারা। এক পর্যায়ে টাকা, মোবাইল ফোন সহ ব্যাগ লুট করে পালিয়ে যায় ডাকাতেরা। পরে আহত অবস্থায় 5 জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মাহমুদুল হক উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা ছিলেন। উজানের ঢলে রংপুরের দ্বিতীয় তিস্তা সেতুরক্ষা বাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় 30 মিটার অংশ। অন্যদিকে শেরপুরে মহারশী নদীতে পাহাড়ি ঢলের পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পাহাড়ি ঢলে মৃত্যু হল 2 জনের। উজানের ঢলে পানি বেড়েছে তিস্তায়। ঢেউয়ের তোড়ে ভাঙনের মুখে সেতুরক্ষা বাঁধের একাংশ সহ বিভিন্ন স্থাপনা। রংপুরের গঙ্গাচড়া মহিপুরে সেতুরক্ষা ব্লকের নিচ থেকে সরে গেছে মাটি। এতে 70 ফুট গর্তের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ভাঙনের ঝুঁকিতে রয়েছে সেতু, লালমনিরহাট রংপুর সংযোগ সড়ক সহ কয়েকটি গ্রাম। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আমাদের এখানে 20 সম্পত্তি আমরা সব ধ্বংস হয়ে গেছে। খেত খালা সমস্ত রূপে নষ্ট হয়ে যাওয়া সম্ভব না, ঝুঁকিপূর্ণ পড়ে গেছে। মাথাটা ভাঙছে, এখনো আছে, এখনো রক্ষা করা সম্ভব। এটা তো এলজিটির আন্ডারে হয়েছে কাজ। এরা যদি উদ্যোগ নেয় তাহলে এখনো সম্ভব। আটকা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুক সরকার, করলে হয়তো বা আমরা এই তিস্তা নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাবো। এ অবস্থায় ঢাকা থেকে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এলজিইডির কারিগরি দল। ড্রাই সিজনে কাজগুলা বেশি ত্বরান্বিত হয়, যেহেতু ফ্লাড সিজন
আমি মনে করি যে এই ফ্লাড সিজনে যদি কাজ করার সুযোগ থাকে এটা করা হবে। শেরপুরে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজের পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে পাহাড়ি ঢলে 2 জনের মৃত্যু হলো। নিহতরা ঝিনাইগাতি ও নালিতাবাড়ির বাসিন্দা ছিলেন। এর আগে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়, তবে বৃহস্পতিবার রাত থেকেই নামছে পানি। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শুক্রবার সকালে বন্ধ করে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সব জলকপাট। তবে হ্রদের পানি বাড়লে আবারও জলকপাট খুলে দেওয়া হবে বলে জানিয়েছে কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলেও রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে প্রায় ৫ লাখ। এভাবে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০১ এজেন্সি ধরা পড়েছে দুদকের জালে। এর মধ্যে ২৫ এজেন্সির বিরুদ্ধে ২,২০০ কোটি টাকা আত্মসাতের মামলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় এজেন্সিগুলো বেপরোয়া। সিন্ডিকেট ভাঙতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। তাসিন তৌহিদের রিপোর্ট। রেমিটেন্স যোদ্ধাদের পথ চলা শুরুই হয় সিন্ডিকেটের প্রতারণায়। মালয়েশিয়া যেতে সরকারের নির্ধারিত খরচ ৭৯,০০০ টাকা হলেও দালাল আর এজেন্সি মিলে আদায় করে ৪.৫ থেকে ৫ লাখ। বহু বছর ধরে একচেটিয়া নিয়ন্ত্রণের এই খেলায় জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। সংস্থার কবজায় থাকা সাধারণ মানুষকে প্রতারিত করে ১০১ রিক্রুটিং এজেন্সি হাজার হাজার কোটি টাকার জালিয়াতির নথিপত্র যাচাই বাছাই চলছে। সবগুলো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই মামলার প্রস্তুতি নিচ্ছে তারা। ইতোমধ্যে পতিত আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল, সাবেক এমপি নিজাম হাজারী, বেনজির আহমেদ সহ প্রভাবশালী ব্যক্তিদের ২৫টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা হয়েছে। ৬৪ জন আসামির বিরুদ্ধে ২,২২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বিভিন্ন এজেন্সি বিভিন্ন ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং ইত্যাদি বলে কর্মীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করেছেন। দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির এই নেতা মনে করেন, এজেন্সি ও সরকারি কর্মকর্তার চক্রে নিঃস্ব হচ্ছে বিদেশগামী শ্রমিকরা। মাঝখানে প্রান্তিক যে মানুষগুলো আছে তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। ল্যান্ডলেস যেটুকু ছিল ৫ কাঠা জমি সেটাও শেষ হয়ে যাচ্ছে। দেশে যখন আসে নিঃস্ব হয়ে আসে। ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি প্রতি সময় মনিটরিংয়ে থাকে, প্লাস তাদের যে গোয়েন্দা বাহিনী আছে, যে প্রতিরোধ আছে, ওদের দুর্নীতি প্রতিরোধ শাখা আছে, তারা দেখবে সে কি করতেছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই সিন্ডিকেট সক্রিয় থাকলে সংকটে পড়বে শ্রমবাজার। দৃষ্টান্তমূলক কিন্তু কোনো রেকর্ডিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর তেমন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। আপনি মিডল ইস্টেও কিন্তু ১,৬৫,০০০ টাকা সৌদি আরব, সেখানে কিন্তু ৬ লাখ ৭ লাখ টাকায় মানুষ যাচ্ছে। কিন্তু জেনে যদি তার প্রতিকার না করে, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, তাহলে তো এটা কোনোভাবেই রোধ করা সম্ভব না। দুদক বলছে, প্রয়োজনে প্রতারণার সঙ্গে জড়িত এজেন্সি সংশ্লিষ্টদের দেশ থেকে নিষেধাজ্ঞা ও গ্রেফতারে পদক্ষেপ নেবে তারা। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। বেগুনের উচ্চ দামে অস্থির রাজধানীর কাঁচা বাজার। সপ্তাহ ব্যবধানে দাম ঠেকেছে প্রায় ২০০ টাকায়। অন্যদিকে কাঁচা মরিচের ঝালে জ্বলছে ক্রেতার গাল। চড়া শসার দামও যদিও কমতির দিকে অন্যান্য সবজির বাজার। পটল, ঢেঁড়স, কাঁকরোল, করলার প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। এদিকে নিম্নমুখী মুরগির দামও, তবে উচ্চ মূল্য স্থির ইলিশের দর। হঠাৎ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে বেগুন। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের বেশিরভাগ দোকানেই দেখা মেলেনি এই সবজির। আর এতেই সপ্তাহ ব্যবধানে দাম চড়েছে দ্বিগুণেরও বেশি। মানভেদে ১ কেজি বেগুনের দাম ঠেকেছে ১৮০ টাকায়। বিক্রেতাদের দাবি, সরবরাহ সংকটের কারণেই এমন দশা। বৃষ্টি আসলে বর্ষার মৌসুম, এই কারণে সবার কমের কারণে বেগুনটা, শশাটা এগুলো একটু দাম বেশি। এত দাম মানে সাধারণ জনগণ যারা আছে তারা তো কেনাকাটা করা অসম্ভব হয়ে গেছে। দাম আসলে একটু বাড়তি রাখতেছে। এদিকে দাম বেড়েছে কাঁচামরিচেরও। কেজিতে ৪০ থেকে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়, যা নিয়ে অসন্তোষ ক্রেতাদের। কাঁচামরিচের দাম একটু বেশি মনে হচ্ছে। ছিল ১৪০, ১২০, এ সপ্তাহে ১৬০। মরিচের সরবরাহ কমে, এখানে দাম বাড়ছে। যদিও কমতির দিকে অন্যান্য সবজির দাম। সপ্তাহ ব্যবধানে ৫ থেকে ১০ টাকা কমে পটল, ঢেঁড়স, কাঁকরোল, করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। সবজির দাম মোটামুটি এখন যতটুকু আছে মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। বাজারে প্রচুর পরিমাণে সবজির সরবরাহ আছে। তবে এ সপ্তাহে উচ্চ মূল্যে স্থির ইলিশের দর। ১ কেজি ওজনের সুস্বাদু এই মাছ প্রতিটি বিক্রি হচ্ছে ২,১০০ টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়ায় কমতে পারে দাম। সরবরাহ বেশি দেখা
এর জন্য মাছের দাম একটু কম আছে। ইলিশ তো অ্যাবনর্মাল, এটা তো আসলে ক্যাপাসিটির বাইরে, মোটামুটি অনেক প্রাইস, আর একটু প্রাইস কমা উচিত। বাইরে শোনা যায় নরম মানে দাম কম, এখানে আসলে আগুন। এদিকে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রংপুর মহানগর জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। হাজার মানুষের জীবন কুরবানির পরও আজকে আমাদের ন্যায্য অধিকার এবং দাবির জন্য কেন রাজপথে নামতে হচ্ছে এই কারণে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারেরও প্রধান, আবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটাকে ন্যাশনাল কনসেনসাস কমিশন করা হয়েছে, তারও প্রধান আমাদের প্রধান উপদেষ্টা। ফলে লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদকে বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করা, পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদের দোষর ভিন্ন অপরাধীদের বিচার নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, এই সব দাবি বাস্তবায়নের পথে আমরা দেখছি রহস্যজনকভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না। দৃশ্যত মনে হয় সরকার কোন চাপের মুখে যেন দুর্বল হয়ে মাথা নত করেছে। সরকারকে সজাগ করার জন্য দেশবাসীকে সাথে নিয়ে আমরা নিয়মতান্ত্রিক পথে সেই জন্য আন্দোলনের রাজপথে কর্মসূচি ঘোষণা করেছি। গত 15ই সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা সারা দেশব্যাপী সেই কর্মসূচি ঘোষণা করেছিলাম। গতকাল ছিল তার প্রথম দিন। রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, বিশাল বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আমরা গতকাল সেই কর্মসূচি পালন করেছি। আজকে বাংলাদেশের 7টি বিভাগীয় সদরে সমাবেশ এবং বিক্ষোভ হচ্ছে। আগামী 26 তারিখে বাংলাদেশের সকল জেলা উপজেলায়, গ্রামে গঞ্জে, শহরে নগরে জনগণকে ন্যায্য দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কর্মসূচি পালন করব। প্রিয় দেশবাসী, আমাদের এই যে 5 দফা দাবি, এটা জনগণের আকাঙ্ক্ষা নাকি বলেন? এই দাবির ব্যাপারে প্রধান উপদেষ্টা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। গত 5ই আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে জুলাই ডিক্লারেশনের নামে যে জুলাই ঘোষণা তিনি দিয়েছিলেন, সেখানে তিনি অঙ্গীকার করেছিলেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার দুর্নীতিগ্রস্ত দলীয়করণের ধ্বংসগ্রস্ত সমস্ত প্রতিষ্ঠান অর্গানগুলোকে নতুন করে সংস্কার করা হবে। রংপুরে জামায়াতে ইসলামের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে দৃশ্যমান পদক্ষেপ নিতে বিলম্ব হলে শুল্ক ইস্যুতে বেঁকে বসতে পারে মার্কিন প্রশাসন, এমন আশঙ্কা ব্যবসায়ীদের। এই অবস্থায় দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে সরকারি ক্রয় কার্যক্রম দ্রুত সম্পূর্ণ করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সেই সঙ্গে বেসরকারি পর্যায়ে মার্কিন পণ্য ও কাঁচামাল আমদানি বাড়াতে নীতি সহায়তা নিয়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর পরামর্শ তাদের। MS আরিফিনের রিপোর্ট। সরকার তো একটা সমঝোতায় তো এসেছেন, যেটার কারণে 37 থেকে এটা 20-এ এটা নামিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে আমরা ওদের কিছু কমিটমেন্ট করলাম, এই কমিটমেন্টগুলো যদি আমরা খুব কুইকলি এক্সিকিউট করি। বাণিজ্য ঘাটতি কমানোর শর্তে বাংলাদেশি পণ্য রপ্তানিতে আরোপ করা বাড়তি 37% শুল্ক কমিয়ে গেল 1 আগস্টে 20% করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মার্কিন কোম্পানি বোয়িং থেকে 25টি বিমান কেনার আগ্রহ দেখিয়েছে ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে LNG, গম, সয়াবিন ও তুলা আমদানির বাড়ানোর লক্ষ্যও ঠিক করেছে বাংলাদেশ। তবে আমদানি বাড়াতে দৃশ্যমান পদক্ষেপ নিতে বিলম্ব হলে বেঁকে বসতে পারে ট্রাম্প প্রশাসন, চাপ বাড়াতে পারে রপ্তানিকারকদের ওপর, এমন আশঙ্কা করছেন উদ্যোক্তারা। ইউএসকে বোঝা ভেরি টাফ। আমরা যদি কোনো দেরি করে ফেলি তখন হয়তো বা আমাদের পিছু উঠে পড়ে লাগবে না 20% না, এটাকে আরো একটু বেশি করে করতে হবে। তো এই জন্য আমরা সরকারের কাছে বলছি, আমরাও কাজ করে যাচ্ছি, যে কমিটমেন্টগুলো করেছি এগুলো যেন আমরা খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারি। ব্যবসায়ীদের এমন শঙ্কা দূর করতে সরকারকে এগিয়ে আসার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে যেটা দ্রুততার সাথে দেখানো যায় সেটা হলো গভর্নমেন্টের প্রকিউরমেন্টের ক্ষেত্রে সরকার যেগুলো প্রকিউরমেন্ট করে, সেসব প্রকিউরমেন্টগুলো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি করলো।
প্রতিযোগিতামূলক বাজার থেকে সরে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে প্রয়োজনে নতুন নীতি কৌশল সাজানোর পরামর্শ তাদের। ব্যক্তিখাত যেটা আমদানি করবে সেখানে তার যদি লস দিয়ে আমদানি করতে তাহলে সে উৎসাহিত হবে না। ব্যক্তিখাতেরটাকে যদি প্রণোদিত করতে চায়, ট্রেড ডাইভার্সন করে অন্য দেশ থেকে না কিনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনার জন্য প্রণোদিত করা, তাহলে সেটা করতে গেলে ব্যক্তিখাতকেও কিছুটা সুযোগ সুবিধা সেখানে দিতে হবে। চলতি মাসেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংবিধানকে অস্বীকার করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দেখছে বিএনপি। আলোচনায় না থাকা ইস্যু চাপিয়ে দেওয়ার পক্ষে নয় এনসিপি। মাঠের কর্মসূচির বিপক্ষে বামজোট। ছুটির দিনে রাষ্ট্র নির্বাচনে জমজমাট প্রচার, জুমার নামাজের পর প্রার্থীদের জনসংযোগ। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা। উজানের ঢলে রংপুরে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন। নদীগর্ভে বিলীন 30 মিটার অংশ। শেরপুরে পাহাড়ি ঢলে পানিতে ডুবে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার। এ ছিল সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।